আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এর প্রথম আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি নজমুন আরা বেগম, সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। নিচের ছবিগুলো লক্ষ্য করো। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাবানগুলোকে কয়টি শ্রেণীতে ভাগ করা যাবে? খেয়াল করো, এটি এক ধরনের সাবান, এটি আরেক ধরনের, এটি আরেক ধরনের। এভাবে পর্যায়ক্রমে সাজাচ্ছি। লক্ষ্য করো, সবগুলো সাবান সাজানোর পর এগুলোকে মোট 4টি শ্রেণীতে পাওয়া গেল। প্রথম দিকের সাবানগুলো হলো টয়লেট সাবান, এর পরেরগুলো ডিটারজেন্ট, এরপর লন্ড্রি সাবান এবং সর্বশেষে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তরল সাবান। এরকমভাবে লক্ষ্য করো, ছবিতে দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? না শিক্ষার্থীরা, প্রতিটি প্রাণীর আকার, আকৃতি, দৈহিক গঠন সব কিছুই আলাদা আলাদা। এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এখানে লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রাণীর মেরুদণ্ড আছে এবং কিছু প্রাণীর মেরুদণ্ড নেই। এরা সবাই ভিন্ন ভিন্ন পরিবেশে বাস করে। এরা সবাই ভিন্ন ভিন্ন খাবার খায়। এরা বিভিন্ন রকমভাবে চলাফেরা করে। এদের দেহের আকৃতি, গঠন ও জৈবিক কাজের প্রকৃতি ভিন্ন রকম। তোমরা কি জানো পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে? শিক্ষার্থীরা, পৃথিবীতে অসংখ্য প্রজাতির প্রাণী রয়েছে। আমাদের আজকের পাঠ শ্রেণীবিন্যাস, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। এই পাঠের অন্তর্ভুক্ত আজ আমার আলোচ্য বিষয়গুলো হলো শ্রেণীবিন্যাস কি, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করা, এদের বাসস্থান ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করা। আলোচনা শুরু করে ফেলি। চিত্রের বিজ্ঞানীদের সম্পর্কে তোমরা কি জানো? প্রথমজন হচ্ছেন অ্যারিস্টটল, এরপর জন রে, এরপর রয়েছেন ক্যারোলাস লিনিয়াস। চিত্রের লোকটিকে তোমরা চেনো? উনি হচ্ছেন শ্রেণীবিন্যাসের জনক, প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে এসো শ্রেণীবিন্যাস কি জেনে নেই। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল এই জীবজগৎকে চেনা বা জানার জন্য এদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বিভিন্ন স্তর বা ধাপে সাজানো বা বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের জনক হলেন প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। জীবজগতের বিভিন্ন সদস্যদের শনাক্তকরণ ও তাদেরকে সহজে চেনার জন্য বিভিন্ন নামে বা দলে, স্তরে, ধাপে সাজিয়ে নেওয়া হয়। জীবজগৎকে এভাবে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বিদ্যা বলে। দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ বলতে বোঝায় দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি। এই নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর 2টি অংশ থাকে। গণনামের শেষে প্রজাতিপদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়। 1758 সালে ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। এক নজরে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস দেখে নেই। অ্যানিমেলিয়া জগতের পর্ব 9টি,
পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। কর্ডাটার 3টি উপপর্ব রয়েছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে আবার 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। এখন আমরা নন কর্ডেট বা অমেরুদণ্ডী প্রাণীদের পর্বগুলো আলোচনা করব। পর্বগুলো হলো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এবং একাইনোডার্মাটা। শিক্ষার্থীরা, আসো এখন এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করি। শিক্ষার্থীরা, চিত্র লক্ষ্য করো। এরা দলবদ্ধভাবে বসবাস করে। এদের দেহ অসংখ্য ছিদ্রযুক্ত। এর নাম হচ্ছে পরিফেরা। উল্লিখিত প্রাণীগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো: এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে, এরা সরলতম বহুকোষী প্রাণী, দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, যা দিয়ে এরা পানির সাথে অক্সিজেন সহ খাদ্যবস্তু গ্রহণ করে। উদাহরণ: স্পঞ্জিলা স্কাইফা। এটি সামুদ্রিক প্রাণী। এর নাম নিডারিয়া। এই প্রাণী 2টি কোষ স্তর নিয়ে গঠিত। বাহিরের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। 2 স্তরের ভিতরে খালি গহ্বরটি হল সিলেন্টেরন। চিত্রে সিলেন্টেরন লক্ষ্য করো। উল্লিখিত প্রাণীদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: এদের দেহ 2 কোষ স্তরে বিভক্ত। দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের দিকে এন্ডোডার্ম। দেহগহ্বর সিলেন্টেরন নামে পরিচিত, যা পরিপাক ও সংবহনে অংশ নেয়। দেহে বৈশিষ্ট্যপূর্ণ প্লাক্সের মতো নিডোব্লাস্ট কোষ থাকে, যা চলন, আত্মরক্ষা, শিকার ধরায় অংশ নেয়। উদাহরণ: হাইড্রা, ওবেলিয়া। চিত্রগুলো লক্ষ্য করো। এই গোলাকার অংশটিকে বলা হয় চোষক বা আংটা। এখানে রয়েছে ফ্লেমিং সেল। এই প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথিস। উল্লিখিত প্রাণীদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: এই পর্বের প্রাণীরা চ্যাপ্টা উভলিঙ্গ। এদের দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক বা আংটা থাকে। দেহে শিখাকোষ বা ফ্লেমিং সেল নামক রেচনাঙ্গ বিদ্যমান। উদাহরণ: যকৃতকৃমি, ফিতাকৃমি। এই প্রাণীটি কৃমি। এটি যে পর্বের অন্তর্গত সেটি হচ্ছে নেমাটোডা। এর অভ্যন্তরীণ গঠন: এতে মুখ ও পায়ু বিদ্যমান। সিউডোসিলম রয়েছে, প্রকৃত সিলম নেই। এর ভেতরে পৌষ্টিকনালী লক্ষ্য করা যায়, পৌষ্টিকনালী সম্পূর্ণ। উল্লিখিত প্রাণীটির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: এই পর্বের প্রাণীদের দেহ নলাকার ও পুরু ত্বক থাকে। এদের পৌষ্টিকনালী সম্পূর্ণ, মুখ ও পায়ু উপস্থিত। এদের দেহে প্রকৃত সিলম নেই। দেহে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, যেমন গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি। চিত্রগুলো লক্ষ্য করি। প্রথমটি হচ্ছে কেঁচো, পরেরটি যোগ। এই প্রাণীগুলো অ্যানেলিডা পর্বের অন্তর্গত। এদের অভ্যন্তরীণ গঠন: দেহ খণ্ডায়িত ও চলনাঙ্গ হল সিটা। এদের ভিতরে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ বিদ্যমান। উল্লিখিত প্রাণীদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: এই পর্বের প্রাণীদের দেহ নলাকার ও খণ্ডায়িত। এদের দেহে প্রতিখণ্ডে চলনাঙ্গ হিসেবে সিটা থাকে। ব্যতিক্রম যোগ। দেহে নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ বিদ্যমান, যেমন
কেঁচো যোগ। চিত্রের প্রাণীগুলো হলো বাঁ দিকেরটি চিংড়ি, ডান দিকেরটি হচ্ছে কাঁকড়া। এরা আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। এদের দেহ কোন শক্ত খোলস দ্বারা আবৃত? শক্ত খোলসটি হচ্ছে কাইটিন। এদের দেহে কী রূপ উপাঙ্গ দেখতে পাচ্ছ? এদের দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। চিত্রের এ অঙ্গটি হচ্ছে দর্শন অঙ্গ। এর নাম পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী হচ্ছে অনেকগুলো চোখের সমষ্টি এবং এতে অনুভূতি অঙ্গ হিসেবে বিদ্যমান রয়েছে অ্যান্টেনা। উল্লিখিত প্রাণীগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো: এদের নরম দেহ কাইটিন সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত। এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় দর্শন অনুভূতি অঙ্গ হিসেবে পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা বিদ্যমান। এদের রক্তগহ্বর হিমোসিল দ্বারা আবৃত। উদাহরণ: প্রজাপতি, চিংড়ি, আরশোলা। চিত্রের প্রাণীগুলো লক্ষ্য করি। এদের দেহ কি দ্বারা আবৃত? এদের দেহ শক্ত খোলস দ্বারা আবৃত, যার নাম ম্যান্টল। এদের চলন অঙ্গ কি? এদের চলন অঙ্গ হচ্ছে পেশিবহুল পা। এই পর্বের প্রাণীদের নাম মোলাস্কা। উল্লিখিত প্রাণীগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো: এদের নরম দেহ ম্যান্টল সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত। এদের পেশিবহুল চলনাঙ্গ বিদ্যমান। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন শামুক, ঝিনুক। চিত্রের প্রাণীটি লক্ষ্য করো। এদের দেহত্বক কীরূপ? এদের দেহত্বক কাঁটাযুক্ত, কণ্টকময়। এদের দেহে কয়টি অংশে বিভক্ত? দেহ 5টি অংশে বিভক্ত। এ প্রাণী একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত। এদের দেহ কোন ধরনের পা বিদ্যমান? এদের দেহে নালীপথ বিদ্যমান। এদের দেহে কোন সংবহনতন্ত্র দেখতে পাচ্ছ? এদের দেহে রয়েছে পানি সংবহনতন্ত্র। উল্লিখিত প্রাণীগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো: দেহত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি অংশে বিভক্ত, পানি সংবহনতন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় বা পৃষ্ঠীয় দেশ নির্ণয় করা যায় না। উদাহরণ: তারা মাছ, সমুদ্র শসা। শিক্ষার্থীরা, আমরা 8টি পর্ব নিয়ে আলোচনা শেষ করে ফেলেছি। শিক্ষার্থীরা, শ্রেণীবিন্যাস এবং অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনার পর মূল্যায়ন। প্রথম প্রশ্ন: নিচের কোন প্রাণীর দেহে শিখাকোষ দেখা যায়? লক্ষ্য করো, দ্বিতীয় চিত্রে যে প্রাণীটি, তার মধ্যে শিখাকোষ দেখা যায়। এ প্রাণীটি হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত। নিচের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোন প্রাণীর নির্ণয় করো? এই প্রাণীটির দেহ ছিদ্রযুক্ত, যা পরিফেরা পর্বের অন্তর্গত। এ প্রাণীটিতে রেচনাঙ্গ হিসেবে রয়েছে নেফ্রিডিয়া, যা অ্যানেলিডা পর্বের অন্তর্গত। আর এ প্রাণীটিতে রয়েছে নিডোব্লাস্ট নামক এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ, যা নিডারিয়া পর্বের অন্তর্গত। ছবির প্রাণীদের দেহ কোন আবরণ দ্বারা গঠিত? এ প্রাণীদের দেহ গঠিত হয় কাইটিন দ্বারা। চিত্রের প্রাণীটি আমাদের কী ধরনের উপকার করে? চিত্রের প্রাণীটি মধু আহরণ করার জন্য ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায়। এর দ্বারা পরাগায়নে সাহায্য করে। শিক্ষার্থীরা, আলোচনা ও মূল্যায়নের পালা শেষে তোমাদের জন্য 2টি বাড়ির কাজ। প্রথম কাজটি হলো অমেরুদণ্ডী প্রাণীদের প্রতিটি পর্বের 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও 2টি করে উদাহরণ দাও। দ্বিতীয় কাজটি হলো
অর্থনৈতিক প্রাণী হিসেবে আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা পরিবেশে কী ভূমিকা রাখে মূল্যায়ন করো। শিক্ষার্থীরা, আশা করি বাড়িতে কাজগুলো সুষ্ঠুভাবে করার মাধ্যমে তোমরা পড়াশোনা অব্যাহত রাখবে। ধন্যবাদ সবাইকে অনলাইন ক্লাসটিতে আমার সাথে থেকে গুরুত্ব সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করার জন্য। এ অধ্যায়ের দ্বিতীয় আলোচনাটি নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।